প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে চর্মরোগ, একটি বিশেষ ধরনের চর্মরোগ যেটিকে আমরা বলছি সোরিয়াসিস। আর এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল ওয়াহাব 1965 সালের আগস্টে মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই যে বলছিলাম যে চর্মরোগ, স্কিনের সমস্যা, যেটি একটি বিশেষ ধরনের স্কিনের ডিজিজ সোরিয়াসিস, এটি আসলে কি এবং এটির লক্ষণগুলো কি সেটি একটু শুরুতে স্যার জানতে চাইবো আমি। অ্যাকচুয়ালি সোরিয়াসিস একটা কমন ডিজিজ, এটা প্রদাহজনিত। এখানে দেখা যায় সিলভারি হোয়াইট স্কেল নিয়ে স্কিনে ইরাপশন হয়। মানে স্যার একটু যদি বুঝিয়ে বলেন কিভাবে আসে স্কিনে? এটা হয় প্রদাহজনিত রোগ। আচ্ছা। এটা অ্যাকচুয়ালি এর কারণ খুব একটা আমরা এখনো আবিষ্কার করতে পারি নাই। তো এখানে খুশকির মতো সমস্যা দেখা যায়। খুশকির মতো সমস্যা। আচ্ছা, মানে একদম প্রথমে বা প্রাইমারি স্টেজে খুশকির মতো একটা লাল প্লাক টাইপ লেশন হয়। আচ্ছা। ইউজুয়ালি স্টার্ট করে মাথা থেকে, স্কাল্প থেকে। তারপরে দেখা যায় এক্সটেন্সর সারফেস, যেগুলো আমাদের হাঁটু, কনুই, আচ্ছা, ব্যাক, এইগুলো প্রাধান্যতা বেশি থাকে। তো এটার প্রথম দিকে কোনো সিমটম থাকে না, কোনো চুলকানি বা কোনো ব্যথা বা অবশ ভাব, এগুলো কিছু থাকে না। তো প্রথম দিকে আমাদের রোগী আসে দেখতে খারাপ, যে আমার তো স্যার শুধু চামড়া উঠে যাচ্ছে। মানে রোগীদের কমপ্লেইন থাকে আপনাদের কাছে যে চামড়া উঠে যাচ্ছে, শুধু চামড়া উঠে যাচ্ছে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে সেটি আসলে কোন দিকে যায় বা কি ধরনের? এটা আমরা যদি প্রাথমিক পর্যায়ে রোগী আমাদের কাছে আসে, আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এর যে অ্যাকচুয়ালি অ্যাগ্রাভেটিং যে কিছু ফ্যাক্টর আছে, যে একটা হিস্ট্রি নেই, আচ্ছা, যাতে আর বেড়ে না যায়। এটা কি কোনো ওষুধের কারণে বাড়তেছে? অনেক ওষুধ আছে খেলে এটা বেড়ে যায়। আচ্ছা। ট্রমাজনিত কারণে বেড়ে যেতে পারে। সিজনাল কিছু ভেরিয়েশন আছে, রোদে গেলে অনেকের ভালো হয়, অনেকে বেড়ে যায়। তো অ্যাংজাইটি, টেনশন, এগুলো তো বেড়ে যেতে পারে। এই কারণগুলো আমরা খোঁজার চেষ্টা করি। আচ্ছা, এবং যাতে বাড়তে না পারে সেজন্য আপনারা কিছু পরামর্শ দেন। প্রথম দিকে আসলে রোগীর এটা বলবো না যে ভালো হয়, বাট এটা কন্ট্রোল থাকবে। আচ্ছা, তার মানে শুরুতেই রোগীদের হয়তো ভয় লেগে যেতে পারে, যে আপনি বলছিলেন যে হয়তো ভালো হবে না, তাহলে কি আসলে পুরোপুরি ভালো হওয়ার কোনো? না, ভালো হবে না তা বলবো না, এমনি ভালো হয় অনেক রোগী, বাট এটা কন্ট্রোল হতে বাধ্য। আচ্ছা। ফার্দার এক্সপানশন বা ফার্দার এক্সটেনশন এগুলো হবে না। এবং এটি লাইফ থ্রেটেনিং কোনো ডিজিজ না, আনলেস যদি কমপ্লিকেশন না হয়, তাহলে এটা লাইফ থ্রেটেনিং কিছু না। ওই পর্যায়ে থাকবে, কন্ট্রোল থাকবে, সে চলাফেরা করবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আপনাদের পরামর্শ কি থাকে? এই যে আপনি বলছিলেন যে অ্যাগ্রাভেট যাতে বেশি না করে বা বেড়ে যাতে না যায় সেজন্য কিছু পরামর্শ দেন। এছাড়া কি সাথে কিছু মেডিকেশন বা কোনো পরামর্শ, আরো কিছু খাবার দাবারের কোনো সমস্যা, এরকম কোনো পরামর্শ আপনাদের থাকে? না, পরামর্শ তো অবশ্যই দেই রোগীকে। আমরা বলি যে আর্লি রোগীর আসতে হবে এবং চিকিৎসা ক্ষেত্রে প্রপার ডাক্তারের কাছে যেতে হবে, চর্মরোগ বিশেষজ্ঞের কাছে। আমাদের দেশে স্কিন ডিজিজের রোগীগুলো হয় কবিরাজি অথবা হোমিওপ্যাথি অথবা গ্রাম্য ডাক্তার, এবং সেটি করে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো প্রথম দিকে যদি সে কোনো চর্মরোগের কাছে আসে, তো এই জিনিসটা আমরা তখন পরামর্শ দিই যে আপনি এই কাজ থেকে বিরত থাকবেন। কি কি সে অসুখ আছে, হাইপারটেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, পেপটিক আলসার ডিজিজ আছে কিনা, এগুলো আমরা হিস্ট্রি নিই। রোদে কাজ করে কিনা, এগুলো আমরা হিস্ট্রি নিই। তার খাদ্য খাবার, যদিও খাদ্য খাবারে খুব একটা যে বাড়ে তা না, তবু চর্বিযুক্ত খাবারগুলো আমরা, তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবারগুলো আমরা অ্যাভয়েড করি। তারপরে কিছু মেডিকেশন আছে আমরা দিই। তো মেডিকেশনগুলো আমরা প্রথমে চেষ্টা করি মানে মলম লাগাই। তো যদি অল্প জায়গা থাকে সেক্ষেত্রে আমরা মলম লাগাই চেষ্টা করি। বিভিন্ন রকম মলম আমরা লাগাই। স্টেরয়েড একটা মলম আছে, স্টেরয়েডে অনেক রকম নাম আছে, ক্লোবেটাসোল, বেটামেসন, হ্যালোমেটাসোল।
অনেক রকম স্টেরয়েড আছে, ওইগুলো আমরা লাগাই। আচ্ছা। তারপরে স্টেরয়েডের পরিবর্তে কিছু মলম আমরা বাজারে পাই, যেমন ডাইভোনেক্স আছে, ক্যালসিপোর্টিওল আছে, তারপরে টেকালসেটিওল আছে, এগুলো বিভিন্ন রকম মলম। এগুলোর অ্যাপ্লিকেশনের ফলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার চান্স থাকে কি? হ্যাঁ, যদি অধিক মাত্রায় তারা লাগায় অবশ্যই। যেমন স্টেরয়েড যদি আমরা টপিক্যাল লাগাই হাইপোটেন্ট, 2 সপ্তাহ বেশি লাগানো উচিত না, তারপরে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার 2 সপ্তাহ। তাহলে আপনারা কি সেভাবেই রোগীদের ডিউরেশন অবশ্যই আমাদের কাছে আসলে আমরা রোগীকে ওইভাবে আমরা ডিরেকশন দিই। যদি লিমিটেড স্থান ইনভলভমেন্ট থাকে, অল্প জায়গা, তখন আমরা টপিক্যাল থেরাপি বা মলম থেরাপি দিই। যদি এক্সটেন্সিভ হয়ে যায়, সাপোজ একটা রোগীর কমপ্লিকেশন হয়ে তার জয়েন্ট এফেক্ট করলো, সোরিয়াটিক জয়েন্ট আর্থ্রাইটিস, তার মানে সোরিয়াসিসের একটি কমপ্লিকেশন হিসেবে জয়েন্ট আর্থ্রাইটিস একটা নেলে এফেক্ট করে অনেকে। আচ্ছা। অনেকে অল ওভার দ্য বডি এফেক্ট করলে আমরা সোরিয়াটিক ইরিথ্রোডার্মা বলি। সেক্ষেত্রে কিন্তু টপিক্যাল আর কত লাগাবে, আর সোরিয়াটিক আর্থ্রাইটিসে টপিক্যালে কাজ হবে না। ইন দ্যাট কেস আমরা হয়তো তখন সিস্টেমিক থেরাপির দিকে ধাবিত হয়। তো এই কমপ্লিকেশনগুলো যাতে না হয় সেক্ষেত্রে আসলে কি করণীয়? না, সেটা তো আমরা প্রথমে বলি রোগীর ডায়াগনোসিস হওয়া মাত্র যাতে একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকে এবং তার পরামর্শ অনুযায়ী সে ফলোআপে যায়, ওষুধ খাবে, সেই রেগুলার ফলোআপে থাকতে হবে। তো একটু জানতে চাইবো যেটি আপনাদের এই যেটি বলছিলেন যে ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনারা কিভাবে আসলে নিশ্চিত হন যে রোগীটি সোরিয়াসিস হয়েছে? তার জন্য কি কোনো বিশেষ পরীক্ষা নিরীক্ষার দরকার আছে নাকি আপনারা ক্লিনিক্যালি বুঝতে পারেন? না, ঠিকই বলছেন, ক্লিনিক্যালি মোটামুটি আমরা বুঝি। ক্লিনিক্যালি দেখে একটা লাল উঁচু জায়গা যেখানে স্কেলিং হয়, স্কেলটার একটা ক্যারেক্টারিস্টিক আছে, সিলভারি হোয়াইট স্কেল বলে। এই সাদা স্কেল, এইরকম স্কেল আর কোথাও পায় না। তারপরে আমরা কিন্তু এটা একটা কনফার্ম হওয়ার জন্য আমরা একটা স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি করি। এটা একটা এক্সামিনেশন স্কিনে আমরা কিন্তু অসুখের জন্য স্কিনের যত রকম চর্মরোগ আছে সব ক্ষেত্রে আমরা চেষ্টা করি এটা স্কিন বায়োপসি টু কনফার্ম দি ডায়াগনোসিস। কারণ এই রোগীগুলো হয় কি, বায়োপসি কথা শুনলে কিন্তু রোগী একটু আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আমরা ওইভাবে বুঝাই যে চামড়া খুব অল্প নেওয়া হবে, এখানে কোনো ভয়ের কিছু নাই। কিন্তু বায়োপসি মনে করে একটা অপারেশন, এটা কিন্তু অপারেশনের কিছু নাই, এটি রোগ নির্ণয়ের একটি পদ্ধতি, একটা পদ্ধতি। ইভেন আমরা প্রাইভেট চেম্বারেও ঘরে বসে আমরা করতে পারি, এটা ভয় পাওয়ার কিছু নাই। তারপরে আমরা কনফার্ম হই যে এটা সোরিয়াসিস। কেন এই রোগগুলো হয় কি, চর্মরোগ আপনি জানেন যে দীর্ঘদিন চিকিৎসা করতে হয়, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, আরেক ডাক্তার থেকে আরেক ডাক্তার, সবাই চায় যে অ্যাকচুয়াল ডিজিজটা কি। যদি একবার বায়োপসি করা থাকে তাহলে তো আর বায়োপসি করা লাগবে না, চিকিৎসা পদ্ধতি একই সেম লাইনে চলতে থাকে। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে নিয়ন্ত্রণে রাখার জন্য এই রোগটিকে আসলে যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে কোন কোন ধরনের সমস্যা হতে পারে? না, অবশ্যই সোরিয়াসিস নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি না থাকে তা আমি আগেই বলছি তার জয়েন্ট এফেক্ট হবে, নেল এফেক্ট হবে, সমস্ত শরীর এফেক্ট হবে। তারপরে দেখা যাবে যে তার মাল্টিপল ইনফেকশন দানা বাঁধছে, তার হার্টের প্রবলেম হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, মানে মাল্টিপল প্রবলেম আসবে। কিন্তু স্কিন কিন্তু কভারিং অল দা, মানে আমাদের স্কিনকে বলা হয় যে অলমোস্ট মানে লার্জ অর্গান অফ দি বডি। এই অর্গানটা যদি কোনো রকমের নষ্ট হয়ে যায় সেখানে বিভিন্ন ধরনের অসুখ এসে বাসা বাঁধবে। অতএব আমাকে সোরিয়াসিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অবশ্যই আপনাদের পরামর্শ মতো যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের আওতার মধ্যে থেকে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়টিতে আমরা জানলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম স্কিনের একটি জটিল সমস্যা সোরিয়াসিস, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো যে চেস্টের সেকেন্ড মুভমেন্টটা। এখানে আমরা চেস্টটাকে ফোকাস করবো, চেস্টের ডিক্লাইন পার্টটাকে। গতদিন আমরা দেখেছিলাম কীভাবে ইনক্লাইনটাকে আমরা ফোকাস করবো, কারণ ইনক্লাইনটা মোর ভিজিবল। এরপর চলে আসবো আমরা ডিক্লাইন ইজ মোর শেপিং এবং আইসোলেশন মুভমেন্ট। এর সাথে আমরা মানে ফোকাস করবো হচ্ছে ল্যাটসটাকে, কিন্তু ল্যাটসের এখানে লোয়ার পার্টটাকে আমরা ফোকাস করবো। এবং রিজন চেস্টের সাথে ল্যাটসটা করার রিজনটা কিন্তু আগে আমরা বলেছিলাম যে চেস্টটা হচ্ছে কন্ট্রাকশন মুভমেন্ট এবং ল্যাটসের যে কোনো মুভমেন্ট হচ্ছে স্ট্রেচিং মুভমেন্ট। এবং চেস্টটা তখনই কিন্তু 100% ডেভেলপমেন্ট হয় যদি তার সাথে স্ট্রেচিং মুভমেন্টটা প্রপার হয়। তো অনেক সময় দেখা যায় যে অনেকে এক্সারসাইজ করার পরে দেখা যায় স্ট্রেচিং করতে বলে যে কুল ডাউন হিসেবে, কিন্তু অনেকে করে না। তো এই জন্য দেখা যায় যে যাতে এক্সারসাইজের মাধ্যমে কীভাবে দুইটা বেনিফিট একসাথে নেওয়া যায়, এই জন্য সুপারসেটের মাধ্যমে দুইটা এক্সারসাইজকে আমরা এভাবে ইনক্লুড করেছি এবং ফোকাসটা করেছি চেস্টে। ডেভেলপমেন্টটা কিন্তু ফোকাস করছি আমরা চেস্টে, ল্যাটস যদি সেকেন্ডারি হিসেবে ডেভেলপমেন্ট হয়ে যাবে, কিন্তু চেস্টে যেহেতু ল্যাটসের এক্সারসাইজ আমরা করছি, কিন্তু আমরা কিন্তু এখানে প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে চেস্টটাকে কীভাবে আমরা ডেভেলপ করতে পারবো। এখন দেখুন যে চেস্টের সেকেন্ড মুভমেন্টটা আমরা কীভাবে করবো। রেডি?
এটা হচ্ছে মোর অফ এ আইসোলেশন মুভমেন্টস, কারণ যেহেতু এটা ফ্লাই মুভমেন্ট। ওকে, রেডি? তো আমরা এটা দেখাচ্ছি হচ্ছে আপনাকে উইথ দ্য হেল্প অফ দ্য কেবলস। ওকে, এখন দেখুন যে সে কীভাবে এক্সারসাইজটা করছে। ওকে, ইটস এ ডিক্লাইন মুভমেন্ট বেসিক্যালি। ওকে, এটাকে আমরা বলি কেবল ক্রস ওভার্স, কিন্তু ফোকাসটা করছে হচ্ছে চেস্টের লোয়ার পার্টস। আমরা যে রিপিটেশনটা বলেছিলাম যে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, সেম রিপিটেশনটা এখানেও হবে, প্রযোজ্য হবে। ওকে, ওকে, স্টপ। ওকে, ওকে, জাস্ট ফ্রম হিয়ার উইদাউট রেস্ট সে চলে যাবে চিন আপে, বাট ইটস এ ক্লোজ গ্রিপ চিন আপ। ক্লোজ গ্রিপ চিন আপটা ফোকাস করবে হচ্ছে ল্যাটসের লোয়ার পার্টটাকে, নট ওভারঅল ল্যাটস, নট দ্য আপার ল্যাটস। ইয়েস, ইয়েস, গুড, স্টপ। ওকে, সেম জিনিসটা আমি বললাম, এটাকে আমরা ভেরিয়েশনের জন্য ইজিয়ার ফর্মের জন্য আমরা যে জিনিসটা করলাম যে আমরা দেখালাম হচ্ছে কেবল ক্রসওভার মেশিনের মাধ্যমে এবং চিন আপের মাধ্যমে। কিন্তু কারো যদি ভেরিয়েশন থাকে, যে অন্য কোনো চয়েস থাকে যে যারা ডাম্বেল দিয়ে করবে, তাহলে তারা ডাম্বেল দিয়ে করতে পারে, অথবা অন্য কোনো মেশিনের সাহায্য যদি তারা করতে চায়, যেরকম হ্যামার গ্রিপার কিছু আছে, মেশিন আছে যেটাতে পারফেক্টলি ডিক্লাইন ফ্লাই মারা যায়, তাহলে তারা ওইভাবে এই জিনিসটা করতে পারবে। এবং ক্লোজ গ্রিপ চিন আপের ক্ষেত্রে কারো যদি চয়েস থাকে যে তারা ল্যাট পুল ডাউন মেশিনে করবে, তাহলে সেই জিনিসটাও তারা করতে পারবে। অথবা সিটেড রো যে জিনিসটা আছে, যে অনেক জিমে থাকে, ওটা যদি করতে সেটাও করতে পারবে। অথবা কেউ যদি মনে করে ডাম্বেল দিয়ে করতে চায়, তাহলে যেরকম ডাম্বেল রো, বারবেল রো তারা যদি ইনক্লুড করতে চায়, তাহলে সেই জিনিসটা করতে পারে। ইটস জাস্ট দ্য চয়েস। আমরা এভাবে জিনিসটা করেছি, মানে দেখেছি শুধুমাত্র সবচেয়ে ইজিয়ার ফরমেশনের জন্য। প্রিয় দর্শক, মাশরুম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। মাশরুমের বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। বর্তমান সময়ের বহুল পরিচিত একটি খাবার হলো মাশরুম। আমরা সাধারণত রেস্টুরেন্টে এই খাবারটি খেয়ে থাকি, তবে এর পুষ্টিমূল্য যখন আমরা জানব, তখন আমরা কিন্তু প্রত্যেকেই স্বাভাবিক খাবার হিসেবে এটিকে বাসাতে গ্রহণ করতে পারি। এর পুষ্টিমূল্যর অন্যতম প্রধান দিক সব ধরনের ম্যাক্রো এবং মাইক্রো মিনারেলসগুলো এতে রয়েছে, এবং আমরা অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার যখন সবসময় খুঁজতে থাকি যে অল্প খাবার খেয়ে যেন ভালো পুষ্টি পাই, তার মধ্যে একটি অন্যতম খাবার হলো মাশরুম, যাতে স্যাচুরেটেড ফ্যাট খুবই কম আছে, ভেরি লো ইন সোডিয়াম এবং হাই ইন পটাশিয়াম, ফসফরাস এবং খুব ভালো প্রোটিন সমৃদ্ধ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এর মধ্যে, সেটি হলো যে খাদ্য আঁশ। আমরা ফাইবার নিয়ে অনেক কথা বলে থাকি, যা কোলেস্টেরল লেভেলটাকে লোয়ার করে এবং ডায়াবেটিক, হাইপারটেনসিভ পেশেন্টের জন্য হাই ফাইবারযুক্ত খাবার বলে থাকি। এই খাবারটির বৈশিষ্ট্য হচ্ছে যে এটি সোডিয়ামের দিক দিয়ে লো, কিন্তু আবার ফাইবার সমৃদ্ধ, ভালো পটাশিয়ামযুক্ত। সো যাদের প্রেশার কন্ট্রোল করা দরকার, তারা কিন্তু বাসায় স্বাভাবিকভাবে এটি কারিতে ইউজ করতে পারেন, সবজি হিসেবে তারা খেতে পারেন। তাহলে কিন্তু সহজে খাদ্য আঁশও পাওয়া গেল, কোলেস্টেরল লেভেলটাও নেমে গেল। খুব ইম্পর্ট্যান্ট একটা ভিটামিন, যেটি হলো ভিটামিন ডি, যার খাদ্যের উৎস খুবই কম, এবং এটি আমরা সবাই জানি যে সূর্যের আলো ছাড়া কিন্তু ভিটামিন ডি সহজেই পাওয়া যায় না। খাদ্যের উৎসের মধ্যে ডিমের কুসুম, ফ্রেশ মিল্ক এবং মাছের তেল প্রযোজ্য, কিন্তু সবাই কিন্তু এই সবগুলো খাবার খেতে অভ্যস্ত না। তাদের জন্য বলছি যে তারা যদি মাশরুম গ্রহণ করে, তাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে, এবং ভিটামিন ডির অভাবে কিন্তু অস্টিওআর্থারাইটিস হয়ে থাকে হাড়ে, বিশেষ করে বোনস মিনারেলাইজেশন যে নষ্ট হয়, তা কিন্তু ভিটামিন ডি জনিত কারণে। এবং শুধুমাত্র ভিটামিন ডি খেলেই কিন্তু চলবে না, ভিটামিন ডি অ্যাবজর্ব করার জন্য অবশ্যই আমাদেরকে ক্যালসিয়াম সাথে রাখতে হবে, এবং মাশরুম কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটো উপাদানই পাওয়া যায়। এবং এতে রয়েছে প্রোটিন, এতে রয়েছে যথেষ্ট পরিমাণে আয়রন, ভিটামিন সি এবং জিঙ্ক। জিঙ্ক আমাদের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের অ্যাপেটাইট তৈরি করতে সাহায্য করে, ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। সো আমরা যখন কোনো পেশেন্টকে বলে থাকি যে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার নেওয়ার জন্য, তখন চিকেন দিয়ে যদি মাশরুমটাকে করা হয়, তাহলে 100 গ্রাম পরিমাণ যদি একটা বেলাতে নেওয়া হয়, তাহলে প্রোটিনের কিন্তু মোটামুটি সারাদিনের অর্ধেক চাহিদা পূরণ করা সম্ভব। এবং এর একটি খারাপ দিক রয়েছে, সেটি হলো যে এতে সুগারটা হাই, এবং ডায়াবেটিক পেশেন্টও কিন্তু মাশরুমটা পছন্দ করে থাকে। তাদের জন্য বলবো, তারা যদি সপ্তাহে একদিন যে কোনো এক বেলা মাছ বা মাংসের পরিবর্তে খেয়ে থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। অনেক সময় আছে যে ডায়াবেটিক এবং কিডনির পেশেন্টের খাবার নিয়ে অনেক বেশি সমস্যা হয়, বিশেষ করে কিডনির পেশেন্ট খাবারের স্মেল নিতে পারে না। তাদেরকে বলবো, তারা যদি কেউ মাশরুম পছন্দ করে থাকে, তাহলে কিন্তু
তারা ফিশ এবং চিকেনের পরিবর্তে কিন্তু একবেলা মাশরুম নিতে পারবে। তারা অতিরিক্ত পরিমাণ নিতে পারবে না, কারণ এতে ইউরিক অ্যাসিড রয়েছে। ইউরিক অ্যাসিডটা কিডনির জন্য একটু ক্ষতিকর। যারা ওবিসিটিতে ভুগছেন এবং অনেকেই ভয় পান যে চিকেন বা বিফ বা ফিশ এটি কুকিং প্রসেসের জন্য অনেকেই কিন্তু নিতে পারেন না, ওজন বাড়ে। কারণ ফিশ, মিট, এগ এগুলো কিন্তু ওজন বৃদ্ধি করতে সাহায্য করে না, এদের কুকিং প্রসেসের জন্য কিন্তু ওজনটা বাড়ে, কারণ আমরা রান্নায় প্রচুর পরিমাণে তেল ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে যদি আমরা মাশরুমকে সবজি হিসেবে নেই তাহলে কিন্তু আমার প্রোটিনের চাহিদাও পূরণ হয়ে গেল, খাদ্যের আঁশ যেটা কোলেস্টেরল লেভেলকে লোয়ার করে এবং দীর্ঘ সময় আমাদের স্টমাকে থাকে এটি, তখন কিন্তু আমাদের খাবারের চাহিদাটা কমে যায় এবং আমাদের কিন্তু ওজন কমাতে সাহায্য করে। এতে রয়েছে খুব ভালো পরিমাণে আয়রন। যারা গর্ভবতী মা এবং সন্তান প্রসব করার পরে অনেকের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হয় এবং টিনেজার যারা, তাদেরও কিন্তু বিভিন্ন কারণে আয়রন ডেফিসিয়েন্সি হয়। তারাও যদি তাদের সাপ্তাহিক খাদ্য তালিকায় যদি অন্তত 2 দিন করে মাশরুম রেখে থাকে তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ আয়রন ঘাটতি পূরণ করা সম্ভব। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। শুকনা কিংবা মোটা যে কারোরই রক্তে কোলেস্টেরল বাড়তে পারে, তাই বয়স বাড়ার সাথে সাথে চেক আপ করে দেখে নিন রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক আছে কিনা। দর্শক, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা জানিয়ে আমাদের লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। এই শীতকাল এবং তার পরে খুব কমন এবং খুব সাধারণ একটা অসুখ হচ্ছে ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর, কারো শ্বাসকষ্ট এবং জ্বর থাকে। তো আমরা এতে অনেকেই অল্পতেই উদ্বিগ্ন হয়ে পড়ি। আসলে সব ঠান্ডা, কাশি এবং জ্বর এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদেরই প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।